রয়েছে অসংখ্য ছোট দ্বীপ। যদিও সব দ্বীপে মানুষের বসবাস নেই। তথ্যমতে ডেনমার্কে 4 শতাধিক দ্বীপ রয়েছে এবং কিছু সূত্র অনুযায়ী এই সংখ্যা 443। এসব দ্বীপের মধ্যে 68 দ্বীপে মানুষের স্থায়ী বসবাস রয়েছে। ডেনমার্কের প্রধান দ্বীপগুলোর মধ্যে রয়েছে জুটল্যান্ড, জিল্যান্ড, ফুনেন, বর্নহোলম, লল্যান্ড, পালস্টার, মন এবং সেমসো। ভূ অবস্থান অনুযায়ী দেশটির উত্তরে নরওয়ে, পূর্বে সুইডেন এবং দক্ষিণে জার্মানি অবস্থান করছে। ডেনমার্ককে ঘিরে রয়েছে উত্তরের উত্তর সাগর এবং পূর্বে বাল্টিক সাগর। দেশটির আনুষ্ঠানিক নাম হল কিংডম অফ ডেনমার্ক। প্রায় 11 বছর আগে ভাইকিংরা এই অঞ্চলে ডেনীয় নামক রাজ্যের সূচনা করে। সে সময় থেকেই ডেনমার্কের ইতিহাস গড়ে ওঠে ভাইকিং সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়। সে কারণে এই দেশটিকে মাঝে মাঝে দ্য ল্যান্ড অফ দ্য ভাইকিংস নামেও অভিহিত করা হয়। ডেনমার্ক ইউরোপের অন্যতম দীর্ঘস্থায়ী রাজতন্ত্রের একটি। দেশটির বর্তমান জাতীয় পতাকা ডানেব্রো প্রথম ব্যবহৃত হয় 1219 খ্রিস্টাব্দে। এটি বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকাগুলোর মধ্যে অন্যতম, যা এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই টিকে আছে। ডেনমার্কের মূল ভূখণ্ডের আয়তন প্রায় 4394 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অনেকটাই ছোট। তুলনামূলকভাবে বলতে গেলে প্রায় 3.5টি ডেনমার্ক একত্রিত হলে বাংলাদেশের সমান আয়তন দাঁড়ায়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যার অধীনে রয়েছে 2টি স্বায়ত্তশাসিত অঞ্চল, গ্রিনল্যান্ড ও ফেরো দ্বীপপুঞ্জ। এই দুটি অঞ্চল সহ ডেনমার্কের মোট আয়তন দাঁড়ায় প্রায় 22,10,580 বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ড, যাকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে গণ্য করা হয়, তা উত্তরের রোমান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। দ্বীপটির প্রায় 80% এলাকা বছর জুড়ে বরফে ঢাকা থাকে, যা একে রহস্যময় ও শীতল সৌন্দর্যের দেশ করে তুলেছে। এত বিশাল আয়তন থাকার পরেও গ্রিনল্যান্ডে মাত্র 56,583 জন মানুষ বসবাস করে। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্ক তথা ইউরোপের সাথেই সম্পর্কিত। অন্যদিকে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফেরো দ্বীপপুঞ্জ একটি ছোট ও চমৎকার দ্বীপগুচ্ছ। এটি নরওয়ে ও আইসল্যান্ডের মাঝে এবং স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে প্রায় 320 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানকার খাড়া পর্বত, সবুজে মোড়া ঘাসের বিস্তীর্ণ ভূমি, অসংখ্য সামুদ্রিক পাখির কলকাকলি, বাতাসে ভেসে বেড়ানো শুভ্র মেঘ আর রাতের আকাশে অসাধারণ মহাজাগতিক আলো, সব মিলিয়ে জায়গাটিকে যেন স্বপ্নের রাজ্যে পরিণত করেছে। যদিও এই দুটি অঞ্চল ডেনমার্কের অন্তর্ভুক্ত, তবুও তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করে। ডেনমার্কের অধিবাসীদের ডেনিস বা ডান্স বলা হয়ে থাকে। শুধুমাত্র মূল ভূখণ্ড ডেনমার্কে বসবাস করে প্রায় 59,82,117 জন মানুষ। সে অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব দাঁড়ায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 139 জন। এদেশের সরকারি ভাষা ডেনিস হলেও ইংরেজি এখানকার মানুষের মধ্যে অত্যন্ত প্রচলিত এবং বেশিরভাগ নাগরিকই ইংরেজিতে দক্ষ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এটি ইউরোপের অন্যতম আধুনিক ও মনোমুগ্ধকর শহর হিসেবে পরিচিত। কোপেনহেগেনকে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব শহর হিসেবে বিবেচনা করা হয়। এটি স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে বড় শহর এবং একই সাথে সংস্কৃতি, বাণিজ্য ও ভ্রমণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আধুনিক জীবনধারা, পরিচ্ছন্ন পরিবেশ ও শক্তিশালী সামাজিক নিরাপত্তার কারণে এই শহরটি বিশ্বব্যাপী স্বাতন্ত্র্য অর্জন করেছে। এই শহরটিকে সাইক্লিস্টের শহর বলেও ডাকা হয়, কারণ এখানে সাইকেলই মানুষের প্রধান যাতায়াত মাধ্যম। মজার ব্যাপার হলো, শহরের জনসংখ্যা যেখানে প্রায় 6,60,000, সেখানে সাইকেলের সংখ্যা প্রায় 6,80,000। অর্থাৎ মানুষের চেয়েও বেশি সাইকেল এখানে দেখা যায়। কোপেনহেগেনে প্রায় 400 কিলোমিটার দীর্ঘ আলাদা সাইকেল লেন রয়েছে, যা সাইক্লিংকে নিরাপদ ও আরামদায়ক করে তুলেছে। শহরের আনুমানিক 62% বাসিন্দা প্রতিদিন কাজ, পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে সাইকেল ব্যবহার করে থাকেন। গ্রীষ্মকালে কোপেনহেগেন এক অনন্য রূপ ধারণ করে। এই সময়ে সূর্য আকাশে প্রায় 17 ঘন্টা ধরে থাকে, ফলে রাত হলেও চারপাশে আলো থাকে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে। ডেনমার্ক কর ব্যবস্থার তথ্যানুযায়ী ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ হার প্রায় 55.9%। সহজভাবে বললে, কেউ যদি 100 টাকা আয় করেন, তবে তার প্রায় 56 টাকা সরকারের কোষাগারে কর হিসেবে দিতে হতে পারে। এই কারণে ডেনমার্ককে বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়কর প্রদানকারী দেশগুলোর একটি বলা হয়।
তবে এখানকার নাগরিকরা উচ্চ করের পরিবর্তে যেসব সুযোগ সুবিধা পান তা সত্যিই প্রশংসনীয়। তারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং উন্নত সামাজিক নিরাপত্তার সুবিধা উপভোগ করে থাকেন। এসব সেবার কারণে নাগরিকদের মাঝে কর প্রদানে অনীহা খুব একটা দেখা যায় না। এটি একটি উচ্চায়ের দেশ হিসেবে পরিচিত। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা খাত এবং সামাজিক নিরাপত্তা অবকাঠামো বিশ্বমানের। দেশের মূল শিল্প খাতগুলোর মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, ওষুধ উৎপাদন, কৃষি এবং তথ্য প্রযুক্তি। সব মিলিয়ে কোপেনহেগেন শুধু একটি শহর নয়, এটি টেকসই উন্নয়ন, সবুজ জীবনধারা এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের এক উজ্জ্বল উদাহরণ। ডেনমার্ক হল একটি পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়নে অগ্রগামী দেশ। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে, বিশেষ করে বায়ুশক্তি ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হিসেবে পরিচিত। ডেনমার্কের মোট বিদ্যুৎ উৎপাদনের অর্ধেকেরও বেশি অংশ আসে বায়ুশক্তি থেকে, যা শতকরা হারে বিশ্বে সর্বোচ্চ। নিরাপত্তার দিক থেকেও ডেনমার্ক অত্যন্ত প্রশংসনীয়। দেশটিতে অপরাধের হার খুবই কম। এমনকি বলা যায় এখানে চুরির ঘটনা প্রায় নেই বললেই চলে। মানুষ তাদের সাইকেল বা গাড়ি রাস্তায় নিশ্চিন্তে রেখে যায়, চুরি হওয়া অত্যন্ত বিরল ঘটনা। তবে ছোটখাটো চুরি, সাইবার অপরাধ, মাদক সংক্রান্ত ইস্যু এবং অল্প পরিমাণ সহিংসতা মাঝে মধ্যে দেখা যায়, তবে সেগুলোর মাত্রা একেবারেই নগণ্য। ডেনমার্ককে একটি সুখী ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়। 2025 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় এটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশে যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই একাকিত্ব আর দুঃখে ভুগে থাকেন, সেখানে ডেনমার্কের বয়স্ক নাগরিকরা বিশ্বের সবচেয়ে সুখী ও তৃপ্ত মানুষদের অন্তর্ভুক্ত। সরকারের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা, যেমন নিয়মিত ভাতা, চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা, যা তাদের জীবনযাত্রাকে করে তুলেছে আনন্দময়। যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সুখও বাড়ে। 2020 সাল পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেনমার্কে ধর্মীয় বিভাজন এরকম: খ্রিস্টান প্রায় 74.7%, নাস্তিক 20%, মুসলিম 4.4%, হিন্দু 0.5%, বৌদ্ধ 0.25% এবং অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে 0.5%-এর মতো। পোষা প্রাণীর কল্যাণেও ডেনমার্ক অনেক কঠোর এবং মানবিক। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বা অবহেলা করলে এখানে রয়েছে কঠোর আইন। এমন কোনো অপরাধ করলে অপরাধীর বিরুদ্ধে আর্থিক জরিমানা, এমনকি কারাদণ্ড হতে পারে। আরেকটি মজার বিষয় হলো, আমাদের দেশে সন্তান জন্মগ্রহণের পর অভিভাবকরা ইচ্ছেমতো যে কোনো নাম রাখতে পারেন, কিন্তু ডেনমার্কে বিষয়টি একটু ভিন্ন। এখানে শিশুর নাম রাখার জন্য নির্ধারিত একটি নামের তালিকা রয়েছে এবং সেখান থেকেই নাম বাছাই করতে হয়। ডেনমার্কে নবজাতকের নাম রাখার জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সরকারের তৈরি একটি নির্ধারিত নামের তালিকা রয়েছে, সেখান থেকেই শিশুর নাম নির্বাচন করতে হয়। এই দেশে সন্তান জন্মের পর মা এবং বাবা উভয়েই দীর্ঘ সময়ের ছুটি পান। অনেক সময় এই ছুটির সময়কাল 1 বছরেরও বেশি হতে পারে, যা অন্যান্য অনেক দেশের তুলনায় ব্যতিক্রমধর্মী। ডেনমার্কে শিশুদের বড় হওয়ার পথে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়। ছোটরা নিজেরা অনেক সিদ্ধান্ত নিতে পারে, এমনকি বাইরের খেলাধুলা বা ঘোরাঘুরিতেও তাদের বিশেষ কোনো বাধা থাকে না। ডেনিশরা সময়ানুবর্তিতার বিষয়ে অত্যন্ত সচেতন। কোনো অনুষ্ঠান কিংবা সভায় দেরি করে উপস্থিত হওয়াকে তারা অত্যন্ত অশোভন ও অগ্রহণযোগ্য আচরণ বলে মনে করেন। তবে মনে রাখা প্রয়োজন, ডেনমার্কের প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক দিক সবার পছন্দ হবে এমনটা নয়। কিছু বিষয়ে অনেকের কাছে অস্বস্তিকরও মনে হতে পারে। উদাহরণস্বরূপ, 19 শতকের শেষ ভাগে ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের সম্পর্ককে আইনত স্বীকৃতি দিয়ে রেজিস্টার্ড পার্টনারশিপ চালু করে। যদিও এটি সরাসরি বিয়ের সমতুল্য ছিল না, তবে অধিকাংশ দিক থেকে বিবাহের মতোই বিবেচিত হতো। পরবর্তীতে 2012 সালের 15 জুন ডেনমার্কের সংসদ সমলিঙ্গ বিবাহের বৈধতা দিয়ে একটি বিল পাস করে। এর ফলে সেদিন থেকেই পুরুষ পুরুষ কিংবা নারী নারীর মধ্যে বিবাহ আইনি স্বীকৃতি পায় এবং তা এখন ডেনমার্কে পুরোপুরি বৈধ। ডেনমার্ক আরেকটি ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করে। 1969 সালে
যখন তারা প্রাপ্তবয়স্কদের জন্য পর্নোগ্রাফিকে আইনি বৈধতা প্রদান করে। এছাড়া ডেনমার্কের বহু সমুদ্র সৈকতে নগ্ন হয়ে সাঁতার কাটাও একটি স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা দেশের সাংস্কৃতিক উদারতার একটি দৃষ্টান্ত। ডেনমার্কে বিয়ের বন্ধন ছাড়াও একজন নারী ও পুরুষের একসঙ্গে বসবাস খুবই সাধারণ ও সামাজিকভাবে স্বীকৃত একটি বিষয়। আমরা যেটিকে সাধারণভাবে লিভ টুগেদার নামে চিনি। এখানে বহু যুগল আছেন যারা বহু বছর